ফাইন্ড আউট করতে হবে যে কারা চাঁদাবাজ। এই যে রমজান সামনে আসতেছে, এটা জনগণের একটা বিরাট উদ্বেগের বিষয়। যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করেন। ছাত্রলীগের কুকর্মের কারণে হাসিনা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে যে কোনো ছাত্র সংগঠন যদি নিজেকে সংযত করতে না পারে, আলটিমেটলি পরিণতি কিন্তু একই রকম। আমাদের আওয়ামী লীগ নাই, দল তো একটা এমনি কমে গেল, 14 দলও নাই, একটা নতুন আসুক। ইলেকশনটা সুষ্ঠু করার জন্য যদি আরো 6 মাস ধৈর্য ধরা লাগে, জামাত সেটাও দেখতে রাজি আছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আপনার মূল্যায়ন কি? আমি মনে করি যে রাজনীতি এখনো সঠিকভাবে আগাচ্ছে, তবে রাজনৈতিক দলগুলোকে আরো সতর্ক হইতে হবে। একটা ডিবেট দেখা যাচ্ছে, পক্ষে বিপক্ষে কথা হচ্ছে, এটা রাজনীতিতে কোনো নেগেটিভ জিনিস না, তবে এটা হেলদি হইতে হবে এবং সেটা জাতির মধ্যে চিড় ধরে, জাতির মধ্যে পারস্পরিক রেষারেষি বাড়ে। রাজনৈতিক দলের নেতাদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরো সচেতন হইতে হবে। ব্লেম গেম বন্ধ করতে হবে, একে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতে হবে। কেউ কাউকে ছোট করতে গিয়ে তার কন্ট্রিবিউশনকে বলার দরকার নাই, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে এবং সবাইকে নিয়ে দেশ গড়ার স্বপ্ন এবং পরিকল্পনা সবাইকে করা দরকার। এটা বুঝতে হবে, রাজনীতি করি আমরা জনগণের জন্য, রাজনীতি করি আমরা দেশের জন্য। জনগণকে আড়াল করে আমরা কিছুই করতে পারবো না। আর জনগণ ভুল বুঝে এমন কোনো কাজ, যে কাজ করলে জনগণ আস্থার সংকটে ভোগে, সে ধরনের কাজ করা আমাদের কারো উচিত না। মোটা দাগে আমি বলবো, এখনো রাজনীতি একেবারে ভুল পথে যাচ্ছে আমি সেটা মনে করি না। এখন পর্যন্ত রাজনীতি একটা এত বড় গণ অভ্যুত্থানের পরে কিছুটা আনরেস্ট, কিছুটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ধরনের সিমটম প্রকাশ পাওয়াটা এটা আনলাইকলি না। তবে সরকারে যারা আছেন তাদেরকে আরও দক্ষতা দেখাতে হবে, আরও সক্ষমতা দেখাতে হবে, আরও র্যাপিডলি কিছু কাজ জাতির সামনে নিয়ে আসতে হবে। ধরেন আপনার বাজারটা নিয়ন্ত্রণ করতে অসুবিধা কোথায়? এ ব্যাপারে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে কি দায়িত্ব দেওয়া যায় না? এই যে রমজান সামনে আসতেছে, এটা জনগণের একটা বিরাট উদ্বেগের বিষয়। যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করেন। বাজার নিয়ন্ত্রণ করতে গিয়ে যদি চাঁদাবাজদেরকে কিছু শায়েস্তা করা লাগে, কিছু কঠোর হইতে হয়, সেটা হন বৃহত্তর স্বার্থে। শরীরে যখন আপনার কোনো একটা বিষ ফুড়া হয় বা কোনো একটা ডিজিজ হয়, প্রয়োজনে শরীরে একটা অঙ্গ তো কেটেও ফেলতে হয়। এটা কি ওই ব্যক্তির প্রতি দুশ্মনী করা হয় না, ওই ব্যক্তিটাকে আরও ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য। দেশের বৃহত্তর স্বার্থে সরকারকে কিছু কঠিন হইতে হবে এবং ফাইন্ড আউট করতে হবে যে কারা চাঁদাবাজ, কারা এগুলো করছে। সে যে দলেরই হোক, চোখ বুঝে এদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হবে। আমি যে কোনো মূল্যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। তো আমি মনে করি রাজনীতি ভালোই আগাচ্ছে, যদি সরকার আরও ভালো করবে, যদি জনমতের দিকে নজর দিয়ে। রাজনৈতিক দলকেই একমাত্র বিবেচনা নেওয়া ঠিক না, রাজনৈতিক দলেরও মূল স্টেক হোল্ডার হল জনগণ। নির্বাচক মণ্ডলীর দিকেই আসল নজর দিতে হবে। দেশের জনগণ কি চাচ্ছে, জন আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হবে। এই সরকার তো কোনো দলীয় সরকার না, এই সরকার তো হলো সবচেয়ে বেশি জনসমর্থন পুষ্ট সরকার। তো তাকে জনগণের আকাঙ্ক্ষার দিকে তাকাইতে হবে। তো সেই দিকে যদি তাকান, তাহলে কিছু দাবি, খুব জনপ্রিয় দাবি আছে। তেমন একটা দাবি হলো না, স্থানীয় নির্বাচন। স্থানীয় নির্বাচনটাকে আগে করা দরকার। আগে এই জন্য করা দরকার, তাতে সমাজের কিছু নন পার্টিজান কিছু মানুষ থাকে, যারা নিউট্রালি সমাজের জন্য কল্যাণ করতে চায়, সেই মানুষগুলো আগে আসবে। তাদেরকে আমরা লোকাল গভর্নমেন্টের দায়িত্বে কাজে লাগাইতে পারব, এটা দেশ উপকৃত হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আর যদি পরে করা হয়, তাহলে এই যে লম্বা সময় মানুষ সার্ভিস থেকে বঞ্চিত হবে, একদিকে এই সরকারের প্রতি ক্ষুব্ধ হবে, অন্যদিকে পার্টির মানে যে দল ক্ষমতায় আসবে, সে যে দলই হোক, ক্ষমতায় আসার পরে সেই দলীয় লোকের অধীনে, দলীয় সরকারের অধীনে যদি স্থানীয় নির্বাচন হয়, তাইলে এখানে আসলে দেশের সাধারণ জনগণের অংশগ্রহণটা থাকবেই না, একবারেই থাকবে না। এটাও একটা দলীয় সরকারের মতো একটা সরকার হবে। দীর্ঘদিন মিত্র ছিল বিএনপি এবং জামাত, কিন্তু এখন যেটা দেখছি যে রাজনৈতিক দূরত্ব স্পষ্ট। এর কারণ কি, আপনি কি মনে করছেন? দেখেন, এটা আসলে সাধারণ মানুষ বা কেউ কেউ একটা অস্বাভাবিক মনে করতেছে। আমি অস্বাভাবিক কিছু দেখতেছি না। আগে তো বিএনপি জামাত একসাথে জোটের মধ্যে ছিল, সেই জোট তো বিএনপি ঘোষণা দিয়েই ভেঙে দিছে কিছুদিন আগে। এটা এই বিপ্লবেরও আগে 2022 সালে এটা ভেঙে গেছে। তো ফলে এখন তো জোট নাই, আলাদা দুইটা দল। বিএনপি তার রাজনীতি করছে, জামাত তার রাজনীতি করছে। বিএনপি কিছু বিষয়ে তার নিজস্ব ভয়েস তারা রেজ করছে,
নিজস্ব কিছু ডিমান্ড তারা পেশ করছে, জামাত করছে। রাজনীতিতে এটা কোনো আনলাইকলি বিষয় না, তবে ঠিকই আছে এ ধরনের যার যার জায়গা থেকে কথা আমরা বলবো। কিন্তু একটা নন পার্টিজান গভর্নমেন্ট যেহেতু আছে এবং তারা একটা কমিশনই গঠন করছে ঐক্যমতের, তারা বসে কিভাবে কাছাকাছি আনা যায়, কার কোন পয়েন্টগুলো শক্তিশালী, এটাতে অন্যদেরকে আনতে হবে। জামাতের কিছু পয়েন্ট যদি হয় যে এটা দেশের জন্য কল্যাণকর, আমাদের দেখতে হবে সবার আগে দেশের ব্যাপারটা, জনগণের ব্যাপারটা। জনগণ দেশের ক্ষেত্রে কোনটা বেশি ভালো, এটাতে যারা রাজি না তাদেরকে রাজি করাইতে হবে। ঐক্যমতের কমিশনের তো কাজ এটাই হবে, তারা এগুলো ইয়ে করবে, সমন্বয় করবে। আর আমরা যার যার মতো আমরা বলে যাচ্ছি, এই বলে যাওয়াটা বা এই একে অন্যের হয়তো সমর্থক হচ্ছে না। আমি এক কথা বলছি যেটা অন্যজন অন্য কথা বলতেছে। রাজনীতি এটা থাকতেই হবে, এই ওপেন ডিবেটটা থাকতে হবে। এই ডিবেটের মধ্যে দিয়ে ভালো কিছু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। তো সেজন্য আমি খুব বড় কোনো এখানে দেখতেছি না, তবে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে সতর্ক থাকতে হবে যেন আমাদের কোনো কথাবার্তা, আচার আচরণ, বক্তব্যে জাতির মধ্যে দ্বিধা সংশয় যেন না বাড়ে এবং নির্বাচনের পরিবেশকে যেন ব্যাহত না করে, এবং এই সুযোগে ফেসিবাদ যেন আবার নতুন করে মাথাচাড়া দিতে না পারে, এদিকে খেয়াল রাখতাম। জামাত এখনই নির্বাচনের বিরোধিতা করছে, বিশেষ করে জাতীয় নির্বাচন, যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধান উপদেষ্টা ভাষ্য মতে ডিসেম্বরে আছে, কিন্তু জামাত বলছে আগে স্থানীয় নির্বাচনের বিষয়। সবার অংশগ্রহণে যতগুলোর ভালো নির্বাচন হয়েছে, প্রত্যেকটা নির্বাচনে জামাত সবার আগে ছিল। জামাতের নির্বাচনী দল, জামাতের জনবান্ধব দল, জামাত জনগণের সাথে মিশতে চায়। নির্বাচন এটা একটা বিরাট মাধ্যম। সে আমরা নির্বাচনের বিরুদ্ধে না। নির্বাচন কোনটা আগে হবে পরে হবে এটা তো আমি একটু আগে ব্যাখ্যা করেছি। স্থানীয় নির্বাচনটা হইলে দেশের সাধারণ জনগণের অংশগ্রহণটা বাড়ে। জাতীয় নির্বাচন আগে হয়ে গেলে জাতীয় নির্বাচন করার মতো তো প্রস্তুতি শেষ হয় নাই। আগের সব সেট আপ ঠিক রেখে জাতীয় নির্বাচন করলে কোন সরকার হবে? যারা সরকারে আসবে তারা কি দেশে কোনো চেঞ্জ করতে পারবে? কোনো চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে হলে এই সরকারকে করতে হবে। প্রথমে জনপ্রশাসনে চেঞ্জ আনতে হবে, পুলিশে চেঞ্জ আনতে হবে, তারপরে অন্যান্য এই নির্বাচনের সাথে রিলেটেড আর যা কিছু আছে এগুলোর মধ্যে আমূল পরিবর্তন আনতে হবে, সংস্কার করতে হবে। এটা তো প্রধান উপদেষ্টা একটা অলরেডি টাইম লাইন দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যদি কম সংস্কারে রাজনৈতিক দল রাজি থাকে তাহলে ডিসেম্বর, আর যদি বেশি সংস্কার চায় তাহলে পরবর্তী বছরের জুনে। আমরা দুইটাতেই রাজি। ডিসেম্বর হইল ওয়েলকাম, আমরা বিরোধিতা করছি না। যদি তারা সংস্কার শেষ করে, প্রয়োজনীয় সংস্কার শেষ করে তাড়াতাড়ি করতে পারেন, এই বছরের মধ্যে করতে পারেন, আর ওয়েলকাম জানাবো। কিন্তু তাদের যদি আর একটু সময় লাগে 6 মাস, তাহলে কাজ বাকি রেখে কেন ইলেকশন করবে? ইলেকশনটা সুষ্ঠু করার জন্য যদি আরও 6 মাস ধৈর্য ধরা লাগে, জামাত সেটাও দেখতে রাজি আছে। আমরা ইলেকশনের বিরুদ্ধে তো কখনোই বলিনি, কখনো বলিনি। আমরা অলওয়েজ ইলেকশনের পক্ষে আছি। এটি মাজহুল ইসলামের মুক্তির দাবিতে আপনারা বৃহৎ কর্মসূচিতে যেতে যাচ্ছেন কিনা? আমরা তো একটা কর্মসূচি সারা দেশে একযোগে পালন করেছি। লক্ষ লক্ষ লোক আজহার সাহেবের মুক্তির দাবিতে রাস্তায় চলে আসছে অল্প নোটিশে, একেবারে মাত্র কয়েকদিনের নোটিশ, 2-3 দিনের বোধহয় নোটিশ এটা হয়েছে। আবারও আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী 25 তারিখ বেলা 2টায় ঢাকায় আমরা সমাবেশ করব, মিছিল করব। তো এই পর্যন্ত করে আমরা আলোচনা করব যে আমাদের আর কিছু করা লাগবে কিনা। আমরা আশা করছি আর আমাদেরকে কষ্ট করানো দায়িত্ব কেউ পালন করবেন না। আর আমরা এর ভিতরে সমাধান চাই। আমরা আগামী 25 তারিখ আবার বিক্ষোভ করব। সেখানে আমাদের আমির জামাত জাতির উদ্দেশ্যে এবং সরকারের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। দেখে উনি কী বলেন, এটা বলার পরে সরকারের রেসপন্স কী হয়, তারপরে আমরা পরবর্তীটা সিদ্ধান্ত নেব। আগামী নির্বাচনে জামাতকে 300 আসনে লড়বে কিনা? 300 আসনের প্রস্তুতি শেষ করেছি, তবে নির্বাচনকে সামনে রেখে অনেক কিছুই সামনে আরও ভাবতে হবে। এদেশে অনেক সাধারণ দলগুলো আছে, ইসলামী দলগুলো আছে, তারাও আমাদের সাথে যোগাযোগ রাখছে, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি। এসব সামনে রেখে আমরা নতুন করে সার্বিক বিষয়গুলো, আমরা এখন অফিসিয়ালি কোনো ক্যান্ডিডেট ঘোষণা করি নাই, নন অফিসিয়ালি করেছি। মানে লোকাল এলাকায় আমরা ক্যান্ডিডেটদেরকে পরিচয় করাচ্ছি। কেন্দ্র থেকে অফিসিয়ালি যখন করা হবে, সার্বিক বিবেচনা নিয়ে দেশে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন যারা চান একটা ভালো দলের সাথে কাজ করতে। আমরা এই সব কিছুকে সামনে রেখে আমাদের চূড়ান্ত আসন আমরা করব, বন্টন করব। তবে যা কিছুই হবে আমাদের নেতৃত্বেই আমরা পুরো 300 আসনকে টার্গেট করেই আমাদের তত্ত্বাবধানে সবার সাথেই আমরা লিয়াজো গড়ে তুলব, কাজ করব এবং একটা ভালো নির্বাচন যাতে আমরা করতে পারি এবং সুন্দরভাবে একটা ইলেকশন হয়ে দেশে যেন একটা ভালো পার্লামেন্ট হয়, ভালো একটা গভর্নমেন্ট হয়, তার জন্য আমরা চূড়ান্ত চেষ্টা করব ইনশাআল্লাহ।
ছাত্রদের নতুন দলকে আপনি কিভাবে দেখছেন? ভালো। ছাত্ররা যদি একটা নতুন দল করে তাহলে বাংলাদেশে আমাদের আওয়ামী লীগ নাই, দল তো একটা এমনি কমে গেল। 14 দলও নাই, এগুলো অনেকটা নাই বললে চলে। পার্টি তো অনেক কমে গেছে, এটা যদি আরেকটা নতুন আসুক, তারা একটু নতুনদের মাথায় তো কিছু ভালো চিন্তা বুদ্ধিও থাকতে পারে, সেগুলো দেশের কাজে লাগবে। আমরা ওয়েলকাম জানাই, অসুবিধা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ইসলামী দলগুলোর সঙ্গে জোট নিয়ে যে বিষয়টা কিছুক্ষণ আগে আপনি বলছিলেন, তাদের সঙ্গে জোট নিয়ে এখন পর্যন্ত কত দূর পর্যন্ত এগুলো? জোট নিয়ে তাদের সাথে আমাদের মূলত যে বিষয়টা হচ্ছে সেটা হলো আমরা পরস্পরের কে জানার চেষ্টা করছি, কাছাকাছি হওয়ার চেষ্টা করছি। আমাদের সবার সাথে সবার যোগাযোগ আছে। এটা শুধু ইসলামী দল না, সাধারণ দলগুলো যা আছে সবার সাথেই আমাদের একটা সম্পর্ক আছে, দেয়াত আছে। দেখা যাক জোট নিয়ে এটা সামনে রাজনীতি আরও কোন দিকে যাচ্ছে, এটাকে ঘিরেই জোটের বিষয়গুলো আর একটু ক্লিয়ার হবে। কোন ফর্মে জোট হবে কিংবা কীভাবে কী হবে, এটা এখনই আগাম বলা একটু কঠিন। তবে ইসলামিক দলগুলোর সাথে আমাদের চমৎকার সম্পর্ক আছে, সাধারণ দলগুলোর সাথে আমাদের চমৎকার সম্পর্ক আছে। বলা যায় দেশের সব মানুষের সাথে কম বেশি জামাত ইসলামী একটা জনকল্যাণমূলক দল, মানবতাবাদী দল। জামাত ইসলামী একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য তার দলীয় কার্যক্রমের মধ্যে ওয়েলফেয়ার কার্যক্রমকে সবচেয়ে গুরুত্ব দেয়। নানাভাবে দেশের জনগণের সাথে আমাদের সম্পর্ক আছে এবং থাকবে, সামনে আরও সুদৃঢ় হবে ইনশাআল্লাহ। জাতির উদ্দেশ্যে জামাতের বর্তমান অবস্থান? জাতির উদ্দেশ্যে জামাতের বক্তব্য একটাই, যে আমরা যেন বারবার ভুল পথে পা না দিই, আমরা যেন একই গর্তে বারবার আঘাতপ্রাপ্ত না হই। আমাদের হুঁশিয়ার হইতে হবে, সজাগ হইতে হবে। আমরা মনে করি যে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে দুষ্ট কতটা হইল, ক্যান্সার হলো দুর্নীতি। দুর্নীতিমুক্ত, তারপরে স্বজনপ্রীতিমুক্ত, ঘুষমুক্ত, সন্ত্রাসমুক্ত একটা জাতি গঠনের জন্য কাদেরকে দিয়ে জাতি এটা করতে পারবে, এইটা মাথায় রেখে জাতিকে আগামী দিনে আগাইতে হবে। বারবার ভুল করা যাবে না, বারবার ভুল করলে সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে। এই জন্য আমরা আশা করি জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছিলেন, 1 টাকার দুর্নীতি তারা করেন নাই। আমরা অনেক প্রতিষ্ঠান বাংলাদেশে গড়ে তুলেছি, সবাই সেগুলো আপনারা জানেন না, ঠিকই প্রতিষ্ঠান গড়ে তুলেছে। এসব জায়গায় দুর্নীতির কোনো খবর না। তাহলে বেসরকারিভাবে একটা দল যদি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলে দুর্নীতিমুক্তভাবে চালাইতে পারে এবং জনসেবা করতে পারে, তাহলে সেই দলকে নিয়েই বাংলাদেশকে আগাবার চিন্তা আমাদের জনগোষ্ঠীকে, জনগণকে করতে হবে এবং জনগণ সেটা করছো। আমরা আশা করছি বাংলাদেশ একটা সুন্দর পথ খুঁজে পাবে, দেশের জনগণের মুক্তির লক্ষ্যে জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে ইনশাআল্লাহ। আমরা জনগণকে দারুণভাবে ভালোবাসি এবং তাদের উপর আমাদের আস্থা আছে। ছাত্র রাজনীতিকে শুধু ছাত্রদেরকে দিয়ে ছাত্রদের দলগুলো সাজাতে হবে। এই যে যারা মারামারি করে, এটা যদি নিরপেক্ষভাবে তদন্ত করা হয়, একটাকে ছাত্র পাওয়া যাবে না। একজন ছাত্র আর একজন ছাত্রের গায়ে হাত তুলবেন, এ আদুবাই। এবং এটা হলো বহিরাগত, এটারও ছাত্র না, কিন্তু ছাত্র সংগঠনের নেতা হয়ে গেছে। এদেরকে প্রত্যেকটা দল থেকে বিদায় দিতে হবে। শিবিরে এটা নাই, শিবিরে 100% ছাত্রদের দ্বারা, কোনো অছাত্র এখানে নেই, কোনো আদুবাই এখানে নেই। তো সুতরাং অন্যান্য ছাত্র সংগঠনগুলো যদি এটাতে আসে, হলে কোনো অছাত্র জায়গা পাবে না, ক্যাম্পাসে কোনো অছাত্র ঢুকতে পারবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন এটা নিয়ন্ত্রণ করে না? যে কার্ড দেখে দিবে, কার্ড দেখে ঢুকাবে, ছাত্র যে সে ঢুকবে, অছাত্র বাবা তুমি বাইরে থাকো, তোমরা জায়গায় এটা না, ক্যাম্পাস না। কোনো হলে ক্যাম্পাসে কোনো জায়গায় যাতে অছাত্র প্রবেশ করতে না পারে, এই ব্যাপারে একটা সিদ্ধান্তে আসতেই হবে। যে দল আসবে না, যারা আসবে না, এটা তাদের জন্যই কাল হয়ে দাঁড়ায়। ছাত্রলীগের কুকর্মের কারণে হাসিনা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, একইভাবে যে কোনো ছাত্র সংগঠন যদি নিজেকে সংযত করতে না পারে এবং তার মূল অভিভাবক সংগঠন যদি তাকে সংযত করাতে না পারে, আলটিমেটলি পরিণতি কিন্তু একই রকম।